আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে জনশক্তি। এদিকে দেশের শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান মির্জা ফখরুলের, যা জানা যাচ্ছে। জানাবো চিন্ময় দাসের আরেক অনুসারী রিমান্ডে, এবং সর্বশেষ জানাবো গ্রেনেড হামলা, সব আসামিকে খালাসের কারণ জানালেন হাইকোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে জনশক্তি। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্য এই সংগঠন পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি, তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা তাদের। ছাত্র নেতারা জানান, জনগণের আস্থা অর্জন করাই হবে নতুন দলের প্রধান লক্ষ্য। এই বিষয়ে ছাত্র নেতারা বলছেন, এতদিন যে ধরনের রাজনীতি দেখে সবাই দেখেছেন, তার ব্যতিক্রম হবে না। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না। পুরনো যেসব সমস্যা, টেন্ডারবাজি, জাতাবাজি, জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্রের এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালিত হয়ে আসছে, আমরা সেসবের মধ্যে যাব না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে, আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দেবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতো না। আশা করি এই দল তেমন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষও যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে অবশ্যই আমরা এটি ভাববো। বিষয়টি নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো আসছে, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবেন। সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। বলেন, আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগে নির্বাচন হয়, তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খুনিদের বিচার করা। কি হতে পারে দলের নাম, অর্থের উৎস হবে কি? এ নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা আন্দোলনগুলোতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি, তাদের কাছে নাম প্রস্তাব করব। এরপর সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, জনশক্তি নামে তাদের একটি নামের চিন্তাভাবনা রয়েছে। অর্থের উৎসের বিষয়ে তিনি বলেন, আমরা ক্রাউড ফান্ডিং এর দিকেই যাব। আন্তর্জাতিক বা দেশীয় যেসব ফোরাম রয়েছে, সেগুলো নিয়ে বিশদ পড়ালেখা করছি। নির্বাচনের ভোটযুদ্ধ ফল যাই হোক, নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন, রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। নাসির উদ্দিন জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝাপড়া চলছে। দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান মির্জা ফখরুলের, যা জানা যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বারবার দরকার, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে দরকার শীর্ষক ক্যাপশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি প্রায় 1,500 বার শেয়ার করা হচ্ছে। ভিডিওটি দেখা হয়েছে প্রায় 13,500 বার। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ভুয়া। রিউমার স্ক্যানার জানায়, দেশে শান্তি ফেরাতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভিডিওতে করেননি, বরং দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যকে ভুয়া দাবিয়ে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে এসব সময় টিভির লোগো থাকা সূত্রে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত 27 নভেম্বর বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের গভীর আক্ষেপ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওর 20 সেকেন্ড থেকে দেয়া বক্তব্যের সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়। চিন্ময় দাসের আরেক অনুসারী রিমান্ডে। ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জিনিয়া চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী সাজু বৈদ্যকে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার সাজু বৈদ্যকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, 25 নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখা। পরদিন 26 নভেম্বর সকালে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর সাজু বৈদ্য সহ চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় 3 ঘন্টা আটকে থাকার পর পুলিশ বিজিবির লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই পরিস্থিতি চলাকালীন সংঘর্ষের ফলে চট্টগ্রাম নগরের লালদিঘি পাড় থেকে কোতোয়ালি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক তরুণ আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেন। আদালতের নির্দেশে সাজু বৈদ্যকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে, যেখানে তার কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করার চেষ্টা করা হবে। গ্রেনেড হামলা, সব আসামিকে খালাসের কারণ জানালেন হাইকোর্ট। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশ 21শে আগস্টের গ্রেনেড হামলার 2 মামলায় বিচারিক আদালতের দেয়া সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 1 ডিসেম্বর এ রায় দেন। এতে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত 49 জন আসামিকে খালাস দেওয়া হয়। বিচারপতিদের সই শেষে এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আদালত বলেছেন, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে যে সম্পূরক অভিযোগপত্রে বিচার শুরু হয়েছিল সেটি ছিল অবৈধ। এক্ষেত্রে আইন অনুসরণ করা হয়নি। এছাড়া প্রথম অভিযোগপত্রটিও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে করায় সেটিও গ্রহণযোগ্য হয়নি। এছাড়া তদন্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ছাড়া 25 সাক্ষীর কেউই বলেনি কে গ্রেনেড ছুঁড়েছিল বা কেউ ছুটতে দেখেছেন কিনা। ফলে প্রকৃত খুনিকে সেটির প্রমাণ নেই। শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না। এসব কারণে বিচারিক আদালতের রায় বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে রায় ঘোষণার দিন হাইকোর্ট বেঞ্চ বলেছে, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো এভিডেন্সিয়াল মূল্য নেই, এটি জোর করে নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথভাবে যাচাই করা হয়নি। বিচারিক আদালতের রায় বাতিল হওয়ার পর মামলাটি পুনর্তদন্ত এবং সুষ্ঠু বিচার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। তখন আইনজ্ঞরা জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে মামলার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত বলা যাবে। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, নতুন করে তদন্ত হলে বিচারের পথ কিছুটা হলে উন্মুক্ত হবে। এখন দেখার বিষয় সরকার রায়ের আলোকে কি ধরনের পদক্ষেপ নেয়। এখানে অনেক প্রশ্ন আছে, তদন্ত শুরু হলে সেগুলো পরিষ্কার হবে। অর্থাৎ আবারও জজ মিয়া নাটকের অবতারণা করা হয় কিনা, কারা তদন্ত করছেন, আসামি হিসেবে কাদের সামনে আনা হচ্ছে, এগুলো দেখার পর বোঝা যাবে কি ঘটতে চলেছে। আরেক জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই. খান পান্না বলেন, গ্রেনেড হামলার ঘটনায় 24 জনের প্রাণহানি হয়েছে। বিচারিক আদালত যাদের দণ্ড দিয়েছিল হাইকোর্টের রায়, তাদের নির্দেশ বলা হয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কারা, জাতির সেটা জানার দরকার আছে। ন্যায় বিচারের জন্য সেটা উচিত। এখন দেখার বিষয় সরকার কি ব্যবস্থা নেয়, আপিল করে কিনা সেটাও দেখতে হবে। তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি। 2004 সালের 21শে আগস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও দলটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলটির 3 শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা 2 মামলায় 2018 সালের 10 অক্টোবর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন দেয়া হয় আর 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে 14 জনই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করেন দণ্ডিতরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত ডেথ রেফারেন্স আবেদন জমা দেয়। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইকোর্টে নতুন করে এই 2 মামলার শুনানি শুরু হয়। এরপর 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলে সেখানে হাইকোর্ট 21শে আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত 2টি মামলা তদন্ত নতুন করে হওয়া উচিত বলেছেন। ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে মামলা দুটি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের অনুলিপি পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলকারী যারা কারাগারে আছেন তাদের জন্য মামলা না থাকলে তাৎক্ষণিকভাবে মুক্তি দিতেও রায়ে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।